নমস্কার। ঊনবিংশ শতাব্দীর যেসব মহিলাদের লেখা আমরা পড়ি তার মধ্যে অধিকাংশই ছিলেন ব্রাহ্ম। তার কারণ তাদের গায়ে যে আধুনিকতার ছোঁয়া লেগেছিল তাই তারা পড়াশুনো করতে পেরেছিলেন। হিন্দু সমাজে যে সময় কুমারী মেয়েরা পুজো আচ্চা, ব্রত পার্বণ এইসব নিয়ে ব্যস্ত থাকতো, সেই সময় হিন্দু সমাজ বাল্যবিবাহ, বহুবিবাহ, অবরোধ প্রথা ও আরো নানা রকম কুসংস্কারে আচ্ছন্ন ছিল। এদের মধ্যে আবার কেউ কেউ যদি একটু আধটু পড়তেও বা পারতেন, সেটা গোপন করে রাখতে হতো, কারণ হিন্দু সমাজে কুসংস্কার ছিল। রামমোহন রায় তখনকার মেয়েদের অবস্থানের কথা লিখেছিলেন। উনি লিখছেন, সাধারণ গৃহস্থের বাটিতে স্ত্রীলোকের কি দুঃখই না পায়। বিবাহের সময় অর্ধাঙ্গিনী বলিয়া স্বীকার করেন, কিন্তু তাহাদের সহিত পশুর অধম ব্যবহার করেন। স্বামীর গৃহে প্রায় সকলের পত্নী দাস্যবৃত্তি করে। এই সময় পাশ্চাত্যের ছোঁয়া লেগে যেসব মহিলারা হিন্দু ধর্ম থেকে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন, তারা বলেছেন যে তারা যেন অন্ধকার থেকে আলোয় পদার্পণ করেছেন। বিশিষ্ট ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার লিখছেন, অকস্মাৎ ইংরেজদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসিয়া ইংরেজি শিক্ষার মাধ্যমে পাশ্চাত্য পারের সঙ্গে পরিচয় ঘটায় সহস্র বৎসরের অবরুদ্ধ পঙ্কিল জলাশয়ের বাঁধ ভাঙিয়া গেল এবং নূতন নূতন ভাবধারা ও জ্ঞানের বেগবতী স্রোতস্বতী প্রবাহিত হলো। 1835-এ সমাচার দর্পণে শান্তিপুরের এক মহিলা চিঠিতে লিখেছিলেন যে ইংরেজ বিধবারা তো পুনর্বিবাহ করতে পারে, তাহলে আমাদের সমাজে ব্রাহ্মণ বা কায়স্থের বিধবারা কেন তা করতে পারে না? এই স্ত্রীলোকেরা যদি উপপতি আশ্রয় করে তাদের কুল নষ্ট হয়, অথচ বিশিষ্ট কুলোদ্ভব মহাশয়রা অনায়াসে বেশ্যালয়ে গমনপূর্বক উপস্থিত লইয়া সম্ভোগ করেন, তাহাতে কুল নষ্ট হয় না। এর দিন সাতেক পরে চুঁচুড়ার থেকে কয়েকজন মহিলা একটা চিঠিতে কিছু প্রশ্ন তুলেছিলেন। তার মধ্যে কয়েকটি হলো, সভ্য দেশীয় স্ত্রীরা তো পড়াশুনো করতে পারে, তাহলে আমরা কেন পারি না? অন্য দেশের মেয়েরা পুরুষদের সঙ্গে মেলামেশা করতে পারে, আমাদের দেশে কেন করতে দেওয়া হয় না? বলদ ও অবচেতন দ্রব্যাদির ন্যায় আমাদিগকে কি নিমিত্ত পরহস্তে দান করেন? আমরা কি নিজেরা বিবেচনাপূর্বক স্বামী মনোনীত করিতে পারি না? অনেকের ধারণা এই চিঠিগুলি পুরুষ মানুষের লেখা। আজকে ব্রাহ্ম মহিলা সুদক্ষিণা সেনের আত্মজীবনী, জীবন স্মৃতি তার সঙ্গে পরিচয় করাবো। তিনি হিন্দু ধর্ম থেকে ব্রাহ্ম ধর্মে এসে বলছেন যে যেন অন্ধকার থেকে মুক্ত বাতাসে এসছেন। তিনি জন্মেছিলেন বিক্রমপুরের এক গ্রামে 1859 সালে তার মামার বাড়িতে। তার বাবা জগৎবন্ধু মুখোপাধ্যায় বিক্রমপুরেই অন্য এক গ্রামে থাকতেন, কিন্তু তার গ্রামে ভীষণ কুসংস্কার ছিল। এই কারণে তিনি তার স্ত্রীকে, মানে সুদক্ষিণার মাকে, বেশিরভাগ সময়টা মামার বাড়িতেই রেখে দিতেন। আমার জন্ম ও জীবনের সহিত আমার মাতার ছোট মাসিমাতা স্বর্গীয়া জানকী দেবী বিশেষভাবে জড়িত। তিনি আমার মাতৃতুল্যা ছিলেন, এমনকি মাতার অধিক বলিলেও অত্যুক্তি হইবে না। আমার জন্মে আমার মাতৃদেবীকে অনেক কঠোর নিয়ম পালন করিতে হয়েছিল। আমার পরম পূজনীয়া মাতৃসমা জানকী দেবীও আমার জন্য সেই সময় অনেক কষ্ট স্বীকার করিয়াছেন। মাতৃদেবীর চিকিৎসক আদেশ করিয়াছিলেন
যে আমাকে জন্মের পরে 6 দিন অবধি যেন বিছানায় না শোয়ানো হয়। জানকী দেবী, তাহাকে আমি সোনা দিদি বলিয়া ডাকিতাম, তাহার স্নানাহার ও আহ্নিকের সময়টুকু ব্যতীত দিবারাত্র আমাকে কোলে করিয়া রাখিয়াছিলেন। শুনিয়াছি 6 দিন পরে যখন আমাকে কোল হইতে নামানো হইল, তখন আমি বিছানায় শুইতে প্রথমত কিছুতেই রাজি হই নাই। এই যে তিনি আমাকে কোলে তুলিয়া লইয়াছিলেন, আজীবন তিনি আমাকে তাহার বুক ভরা স্নেহ দিয়াছেন ও আমার জন্য এত ত্যাগ ও কষ্ট স্বীকার করিয়াছেন, তাহা আমার লেখনী বর্ণনা করিতে অক্ষম। জানকী দেবী 16 বছর বয়সে যখন বিধবা হন, তখন তিনি সন্তান সম্ভবা ছিলেন। তখন থেকেই সুদক্ষিণার মাতামহী তাকে একদম নিজের মেয়ের মতনই দেখাশোনা করতেন। তিনি এত সেবাপরায়ণ ছিলেন যে বাড়িতে মুটে মজুরও যখন আসতো, তাদের প্রচন্ড সেবা করতেন। একবার সুদক্ষিণা দাদামশাই ও এই সোনা দিদির সঙ্গে সুদক্ষিণা কলকাতায় গঙ্গা স্নানে আসেন। তখন তার বয়স খুবই অল্প। রোজ সকালে দাদামশাইয়ের সঙ্গে সুদক্ষিণা গঙ্গা স্নানে যেতেন। একদিন হয়েছে কি, সকালে সুদক্ষিণা উঠে নিজে নিজে গঙ্গা স্নানে চলে গেছে। ভেবেছে দাদামশাই পেছন পেছন আসছেন। তারপর ওই মাঘ মাসের ঠান্ডায় গঙ্গা জলে ডুব দিয়েছেন। ডুব দিয়ে উঠে দেখেন দাদামশাই নেই। একে মাঘ মাস, তার ঠান্ডা, তারপর ঠান্ডা জল, গঙ্গার জল, তার উপর ভয়। তিনি তখন কি করবেন? সেই সময় ওই কাছে একটি নৌকোতে একজন ভদ্রলোক ছিলেন। তিনি এই ছোট মেয়ে দেখে তাকে নৌকোতে তুলে তাকে ভিজে জামা কাপড় ছাড়িয়ে শুকনো জামা কাপড় দিয়ে নিজের কোলে বসিয়ে রেখেছিলেন। ইতিমধ্যে দাদামশাই তো উঠে দেখেন যে নাতনি নেই। তখন উনি হন্তদন্ত হয়ে গঙ্গার ঘাটে এসছেন এবং এসে দেখেন যে নাতনি ওখানে বসে আছে। আর সুদক্ষিণা এতক্ষণ তো চুপ করেছিলেন। যেই দাদামশাইকে দেখেছেন, তার প্রচন্ড কান্না আরম্ভ হলো। আমি এতক্ষণ কোনো কান্নাকাটি করি নাই, কিন্তু যেই দাদা মহাশয়কে দেখা, অমনি কাঁদিয়া আকুল হইলাম। সেই ভদ্রলোকটি যখন জানিতে পারিলেন যে আমি কুলীন, ব্রাহ্মণের কন্যা, তখন আমার সেবা করিয়া তিনি কৃতার্থ হইয়াছেন মনে করিলেন। সেই ভদ্রলোকটি চূড়ামণি যোগের দিনে কুলীন কুমারী পূজা করিতে ইচ্ছা করেন। দাদামশাইকে এরূপ জানাইলেন। কুলীন কুমারী পূজা করা সেকালে মহা ধর্মকার্য বলিয়া গণ্য হইত, কিন্তু দাদামশাই আমার পূজা করিতে দিতে স্বীকৃত হইলেন না। এইরূপ পূজা করা তিনি দোষণীয় মনে করিতেন। কাজেই যোগের দিনে সেই ভদ্রলোকটি আমাকে শাঁখা শাড়ি ও মিষ্টান্ন দান করিয়া কথঞ্চিত ধর্মোপার্জন করিয়াছেন ভাবিয়া সন্তুষ্ট হইলেন। গঙ্গা স্নান থেকে ফেরার 8-9 মাসের মধ্যে সুদক্ষিণার বাবার মৃত্যু হয়। মা তাকে কোলে করে নিয়ে বাবার শিয়রে বসে থাকতেন। বাবা এক সাহেবের কর্মচারী ছিলেন, আর সেইখানে উপরি রোজগারের ব্যবস্থা ছিল। মানে যদি চাইতেন তাহলে উপরি রোজগার করতে পারতেন, কিন্তু উনি সে পথে যাননি বলে সাহেবের খুব বিশ্বস্ত হয়ে গিয়েছিলেন। সুদক্ষিণা বাবার মৃত্যুর সময়টা বর্ণনা করছেন। আমার পিসিমাতা এবং অন্যান্য সকলেই লুটাইয়া কাঁদিতেছিলেন, কিন্তু আমার মাতৃদেবী স্থির হইয়া বসিয়াছিলেন। কেবল অঙ্গের অলঙ্কার ভার উন্মোচন করিয়া চতুর্দিকে ফেলিয়া দিলেন। জনৈক প্রতিবেশিনী তাহা এক এক করিয়া বাড়াইয়া লইলেন। দাদাও কাঁদিয়া আকুল হইতেছিলেন, কিন্তু মৃত্যু কি আমি তখন বুঝিতাম না। দাদা কাঁদিতেছেন, অতএব আমাকেও কাঁদিতে হইবে, তজ্জন্য কাঁদিতে চেষ্টা করিলাম মাত্র। হায়, তখন বুঝিতে পারি নাই যে পিতাকে চিরকালের জন্য হারাইলাম।
আমার পিতৃদেব ঘোর কুসংস্কারাপন্ন দেশে জন্মগ্রহণ করিয়াছিলেন, কিন্তু ভগবান দয়া করিয়া তাহার হৃদয়ে জ্ঞানালোকে প্রদীপ্ত করিয়াছিলেন। কুলীন ব্রাহ্মণ হইলেও তিনি বহু বিবাহকে পাপ কার্য বলিয়া মনে করিতেন। মৃত্যু সময় তিনি মাতৃদেবীকে বলিয়া গিয়াছিলেন, কন্যাদের লেখাপড়া শিখাইও ও বড় করিয়া বিবাহ দিও। সুদক্ষিণার মা নিত্যকালীও লেখাপড়া শিখেছিলেন। তার স্বামী যখন কর্মস্থলে ছিলেন, তিনি মানে নিজের শালাকে বলেছিলেন যে যদি তিনি নিত্যকালীকে লেখাপড়া শেখাতে পারেন তাহলে তাকে উনি পুরস্কৃত করবেন। নিত্যকালী সুদক্ষিণার দাদাকেও স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। সোহাগদল থেকে অনেক দূরে সেইখানে পায়ে হেঁটে যেতেন, আর এন্ট্রান্স পরীক্ষার সময়ও পায়ে হেঁটে ঢাকাতে গিয়ে পরীক্ষা দিয়েছিলেন, কারণ আর কোনো উপায় ছিল না। সুদক্ষিণার পড়াশুনো প্রথম লেখাপড়া বাড়িতেই আরম্ভ হয়। সোহাগদল গ্রামে সেই সময় ছেলেদের অথবা মেয়েদের শিক্ষা প্রদানের কোনরূপ বন্দোবস্ত ছিল না। আমার মাতুল সোনাদিদির পুত্র কালীচরণ চট্টোপাধ্যায়, তৎবন্ধু হরিমোহন দত্ত মহাশয় এবং আরো দুই একজন গ্রামের ভদ্রলোক দু চারিটি বালিকা সংগ্রহ করিয়া একটি পাঠশালা খুলিলেন। সর্বপ্রথমে আমাদের বাড়ির প্রাঙ্গণে দরমা পাতিয়া আমরা কয়েকটি মেয়ে বসিয়া প্রভাতে কলাপাতায় অ আ ক খ লিখিতাম। তৎপরে আমাদের বহির বাটিতে একটি আটচালা গৃহ প্রস্তুত হইল। তাহাতে টেবিল, বেঞ্চ ও চেয়ার ইত্যাদির দ্বারা রীতিমতো স্কুল গৃহ সজ্জিত হইল। এই স্কুলে প্রভাতে মেয়েদের ক্লাস হইত এবং 10টার পরে বালকদিগের স্কুল হইত। কিন্তু দেশের কুসংস্কার তো মেয়েদের বিদ্যা শিক্ষার দ্বারা দেশকে উচ্ছন্নে যাইতে দিতে পারে না। কাজেই মেয়েদের স্কুলে পড়া লইয়া গ্রামে হুলস্থুল বাঁধিয়া গেল। কেহ বলিতে লাগলেন, মেয়েরা লেখাপড়া শিখিলে বিধবা হইবে। কেহ বা বলিলেন, মেয়েরা লেখাপড়া শিখিয়া কি চাকরি করিবে। গোলযোগ গুরুতর হইতে লাগিল বটে, কিন্তু সৌভাগ্যক্রমে ছোট্ট স্কুল ঘরে তাহার কোনো সাড়া আসিয়া পৌঁছিল না। এই স্কুল পরিদর্শন করতে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও মেয়েদের পরীক্ষা নেবার পর সুদক্ষিণার এত ভালো সব উত্তর দিয়েছিলেন, তার পারফরমেন্স দেখে তাকে 10 টাকা পুরস্কার দেন। আরেকবার দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ও এসেছিলেন। সুদক্ষিণা স্কুলের মেয়েদের আশা নিয়ে একটা মজার ঘটনা লিখেছিলেন। বলেছেন যে একবার একটি মেয়ে স্কুলে আসেনি, তো পরের দিন যখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে কেন আসেনি, সে তার উত্তরে বলল যে সে তার আগের দিন বাবার সঙ্গে দই ভাত খেতে গিয়ে সে আর আসতে পারেনি। এই স্কুলে ক্রমশ অনেক দূর থেকেও ছেলেরা আসতো। আর রাজমোহন সেন এই বলে একজন ডাক্তার সুদক্ষিণার মামার বাড়িতে ডিসপেন্সারি খুললেন। তিনি একটু ব্রাহ্ম ভাবাপন্ন ছিলেন ও তার আনা তত্ত্ববোধিনী ও অবলা বান্ধব এইসব পত্রিকাগুলি তার মামা পড়ে ব্রাহ্ম ভাবাপন্ন হয়ে গিয়েছিলেন, এবং তার সঙ্গে সুদক্ষিণার মা নিত্যকালীও তাই হয়েছিলেন। তিনি লুকিয়ে ব্রহ্মের উপাসনা করতেন, যদিও প্রকাশ্যে শিব পুজো করতেন। নানা রকম ব্রত সুদক্ষিণা সোনাদিদি ধরিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল মাঘ মণ্ডল ব্রত। মাঘ মণ্ডল ব্রতে সম্পূর্ণ মাঘ মাস প্রতি দিবস অতি প্রত্যুষে উঠিয়া পুষ্করিণীর ধারে উপবেশন করিয়া মন্ত্র পড়িতে হয়। পূর্বকার দিনে বৈকালে একখানি কাষ্ঠখণ্ডের উপর একটি মৃত্তিকা স্তূপ করিয়া তাহাতে ফুল দিয়া সাজাইতে হয়। ওই স্তূপের নাম লাল, অর্থাৎ সূর্য। 6-7 হইতে 9-10 পর্যন্ত বয়স্কা বালিকারা সূর্য উঠিবার পূর্বে
দুরন্ত মাঘ মাসের শীতে শয্যা ত্যাগ করিয়া পুকুর ধারে যাইয়া বসে সূর্যদেবকে উঠিতে অনুরোধ করে। উঠো উঠো সূর্য ঠাকুর, ঝিকিমিকি দিয়া না উঠিতে পারি মোরা হিয়নের লাগিয়া। হিয়নের পঞ্চকাটি শিয়রে থুইয়া সূর্য উঠিবে কোনখান দিয়া। বাল্যকালে কোনো কোনো ব্রতে উপবাসও করিয়াছি। একদিন কোনো এক ব্রতের আয়োজন হইতেছে, হঠাৎ আমাকে খুঁজিয়া পাওয়া যায় না। জানি না কেন ইহার পূর্বেই ওই সকল ব্রতকর্মে আমার আস্থা চলিয়া গিয়াছিল। মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলাম, ব্রত আর করিব না। স্থির করিলাম, ব্রতের সময় অতিক্রম না করিলে বাড়ি ফিরিয়া যাইব না। পৌত্তলিকতায় যখন আমার বিশ্বাস নাই, নিরাকার ঈশ্বরের প্রতি বিশ্বাসের অঙ্কুর দয়াময় ঈশ্বরই যখন আমার শিশু প্রাণী বপন করিয়াছেন, তখন মিথ্যা অভিনয়ের প্রয়োজন কি? সুদক্ষিণার পৌত্তলিকতায় বিশ্বাস না থাকার আরেকটি কারণ ছিল যে তার ভণ্ডামি একদম ভালো লাগতো না। একবারের ছোটবেলার কথা উনি বলছেন যে তার এক কায়স্থ বন্ধুর বাড়িতে একজন বৈদ্য জাতির ভদ্রলোক আসবেন। তো সুদক্ষিণাকে, 8-9 বছরের মেয়ে সুদক্ষিণাকে উনুনের কাছে বসিয়ে একটা রান্না করিয়েছেন, আর বাকি সব রান্না কিন্তু তারা নিজেরাই করেছিলেন। আর পরিবেশনের সময় সুদক্ষিণা নিজেই সমস্ত খাবার পরিবেশন করেন। সেটা দেখে ভদ্রলোক খুব আশ্চর্য হয়ে গিয়েছিলেন এবং খুব প্রশংসা করলেন যে এইটুকু মেয়ে এত কাজ করতে পারে। এই সময় হিন্দু সমাজের অত্যাচার থেকে বাঁচতে অনেক মহিলা ব্রাহ্ম সমাজে আশ্রয় চলে গিয়েছিলেন। সুদক্ষিণা তার গ্রাম সম্পর্কে এক মাসি, পার্বতী মাসি, তার গল্প লিখেছেন। তিনি বলছেন যে পার্বতী মাসি 5 বছরে বিধবা হয়েছিলেন। মা মরা মেয়ে, বাবা আবার বিয়ে করেন। সৎমা এসে খুব অত্যাচার করতেন। তো পার্বতী মাসি এসে সুদক্ষিণাদের বাড়ি তার এই অত্যাচার, এই দুঃখের গল্প করতেন এবং তাদের বাড়িতে তার মামা, এদের সব ব্রাহ্ম সমাজের গল্প শুনে ওর খুব ইচ্ছে হয়েছিল যে উনি ব্রাহ্ম সমাজে চলে যান। তখন মামারই এক বন্ধু এরম কয়েকজন তাকে উদ্ধার করার জন্যে একবার তাকে নিয়ে চলে যাবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা সফল হয়নি, কারণ নৌকোর মাঝি চিনে ফেলেছিল। তারপরে তো সুদক্ষিণার এই পার্বতী মাসির ওপর প্রচন্ড অকথ্য অত্যাচার আরম্ভ হলো। যারা ওকে পালাতে সাহায্য করেছিল তাদেরও খুব মারধর করা হয়েছিল। এই পার্বতী মাসির ওপর তো মানে এত মারধর, এবং তার সৎমা বঁটি দিয়ে তার লম্বা চুল কেটে বলেছিলেন যে তার চুলের জন্যে কোনো পুরুষ তাকে চাইছে, সেই জন্যে তার পুরো চুল কেটে দেওয়া হলো। আর তারপরে তার ভাতে ছাই ফেলে দেওয়া হতো, এরকম। যাই হোক, এই ব্রাহ্ম পুরুষরাও তো দম্বার পাত্র নয়, এবং দ্বিতীয়বার তারা আবার চেষ্টা করেন এবং এবার সফল হন। পার্বতী মাসি ভোর ভোর ফুল তুলতে গিয়েছিলেন, তো সেই সময় তিনি চলে যান এবং সবাই ভেবেছিল ফুলের সাজি পড়ে আছে, পার্বতী নেই, তাহলে বোধহয় বাঘে খেয়ে নিয়েছে। বহুদিন পরে জানা যায় যে তিনি ব্রাহ্ম সমাজে চলে গিয়েছিলেন। ব্রাহ্ম সমাজের পুরুষেরা বিশেষ করে সমবেতভাবে বহু মহিলাদের এইভাবে উদ্ধার করেছিলেন। সর্বপ্রথমে অবশ্য গুরুচরণ মহলানবিশ, উনি এক হিন্দু বিধবাকে বিয়ে করে নিয়ে আসেন এবং তার জন্যে প্রচুর তার কাঠখড় পোড়াতে হয়। পরেও তিনি এরকম আরো কয়েকজন এরকম হিন্দু মহিলাদের উদ্ধার করেছিলেন। এই প্রসঙ্গে
নাম করতে হয় শশীপদ বন্দ্যোপাধ্যায়েরও। তিনি তার বিধবাশ্রমের 40 জন বিধবার বিয়ে দিয়েছিলেন। ও নিজেও তার প্রথম স্ত্রী মারা যাবার পরে এক বিধবাকে বিয়ে করেন। নারীর কল্যাণের জন্য অনেক পুরুষরা, ব্রাহ্ম পুরুষরা তো এগিয়ে এসেছিলেন। তার মধ্যে আবার দুর্গামোহন দাস তার বিধবা সৎমার বিয়ে দেন। শিবনাথ শাস্ত্রীও বিবাহিত হবার পরেও যখন তার বাবার আদেশে দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য হন, নিজের অনিচ্ছা সত্ত্বেও, তারপরে তিনি ঠিক করেছিলেন যে ব্রাহ্ম হয়ে যাবার পর তিনি তার এই দ্বিতীয় পত্নীর আবার বিয়ে দেবেন। এবং সেই কথা বলাতে, তার দ্বিতীয় পত্নীকে জানাতে তিনি এমন আঁতকে উঠলেন ও বললেন যে গলায় তিনি দড়ি দেবেন। সুদক্ষিণা আরেকজন মহিলার কথা বলেছেন, তাদের বিক্রমপুরেরই বিধুমুখী বলে। তিনি 13 সতীনের ঘর করবেন না বলে পালিয়ে এসেছিলেন এবং পরে ব্রাহ্ম সমাজেরই রজনীনাথ রায়ে বলে এক ভদ্রলোকের সঙ্গে তার বিয়ে হয়। একবার সুদক্ষিণা তার দাদামশাইয়ের সঙ্গে মাসিকে তার শ্বশুর বাড়ি থেকে আনতে যান, কিন্তু মাসিকে তার শ্বশুর বাড়ি থেকে ছাড়ে না। তাই জন্যে সুদক্ষিণার সেটা দেখে খুব খারাপ লেগেছিল। আর উনি বললেন যে শ্বশুর বাড়িতে মহিলারা বন্দিনীর মতন থাকেন। দাদামশাই কিন্তু ব্রাহ্মণ হলেও খুব উদার মনোভাব ছিল তার। অনেক বিষয় তিনি দেশের প্রচলিত কুসংস্কার হইতে দূরে থাকিতেন। সেকালে বিধবাদের নির্জলা একাদশী করিবার নিয়ম ছিল। এই কুসংস্কারটি লোকের মনে এত দৃঢ়বদ্ধ হইয়াছিল যে একাদশীর দিন কোনো বিধবার মৃত্যু হইলেও এক বিন্দু জল দ্বারা তাহার কণ্ঠ ভিজাইতে পারিতেন না। এমনকি একাদশীর দিনে মৃতা হতভাগিনী বিধবার চিতাভস্য ধুইবার নিয়ম ছিল না। এই নিদারুণ মূঢ়তার ফলে কত বিধবাকে যে শুষ্ক কণ্ঠে মরিতে হইয়াছে তাহার ইয়ত্তা নেই। হায় রে কুসংস্কার! পুরুষগণ স্ত্রীর মৃত্যুর পরে এমনকি বর্তমানে যাহা খুশি তাহাই করিতে পারিবে, কিন্তু হতভাগিনী বিধবা শুষ্ক কণ্ঠে জল পাওয়া দূরে থাকুক, চিতা ভস্যটুকু ধৌত করিলেও তাহার ধর্ম নষ্ট হইবে। এই কঠোর নিয়মটিতে আমার দাদামশাইয়ের অত্যন্ত আঘাত লাগিত। সুদক্ষিণার দাদামশাই গ্রামে নিয়ম করে দিয়েছিলেন যাতে কেউ নিরম্ব উপবাস না করে। বিধবারা যেন দুধ, মিষ্টি এসব খান। আর সুদক্ষিণার বাবা মারা যাবার পরে সুদক্ষিণার মা যখন শ্বশুরবাড়ি এসেছিলেন, সুদক্ষিণার দাদামশাই সুদক্ষিণার ঠাকুমাকে অর্থাৎ মায়ের শাশুড়িকে বলে দিয়েছিলেন যাতে তিনি উপবাস না করান। তো শাশুড়ি তার বৌমাকে দুধ খাওয়াতেন আর নিজে দরজার কাছে চুপ করে বসে থাকতেন, পাছে কেউ দেখে ফেলে। সুদক্ষিণা বলছেন যে এইরকম উদার ধার্মিক লোকের মেয়ে বলেই তার মা অন্ধকার থেকে আলো এসেছিলেন ব্রাহ্ম ধর্মে। দাদার বিয়ে নিয়ে লিখছেন, দাদার বয়স যখন 15 বৎসর তখন কাকারা একটি বংশজের অর্থাৎ অকুলীন কন্যার সহিত দাদার বিবাহ সম্বন্ধ স্থির করিয়া মাতৃদেবীকে জানাইলেন। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও মাতা ঠাকুরানীকে পুত্রের বিবাহ দিতে যাইতে হইয়াছিল। ছেলের মাত্র 15 বৎসর, এখনই বিবাহ কেন? এ কথাটা বলাতে কাকারা বলিলেন যে একটি অকুলীন কন্যার ভার প্রথমে লইতে হইবে, পরে ইচ্ছা করিলে কুলীন কন্যা বিবাহ করিতে পারিবে।
তাহারা ওই যুক্তি দিয়া কেন যে দাদাকে এই অল্প বয়সে বিবাহ করাইলেন জানি না। তবে আমি জানি আমার পিতামহ এক স্ত্রী বর্তমানে অন্য স্ত্রী গ্রহণ করেন নাই। আমার জ্যাঠামশাই এবং এক কাকাও এক স্ত্রী বর্তমান অবস্থায় অন্য বিবাহ করেন নাই। আশ্চর্য, তাহারা দাদার উপর কেন এ জুলুম করিলেন? সুদক্ষিণার মা কুলীন ছিলেন না, তাই বাবা যখন তাকে বিয়ে করলেন তারপরে আর কিন্তু বিয়ে করেননি। যদিও তখনকার নিয়ম অনুযায়ী প্রথমে অকুলীন কন্যা বিয়ে করে তারপরে যত ইচ্ছে বিয়ে করা যেত। আর বাবা বিয়ে করবেন না বলে যখনই ঘটকরা আসতো বাড়িতে তিনি কোথাও না কোথাও পালিয়ে যেতেন আর বিয়ে করবেন না বলে। কিন্তু দাদার কেন যে বিয়ে হলো তিনি তা বুঝতে পারলেন না এত অল্প বয়সে। কারণ দাদা নিজেও বাল্যবিবাহের বিরুদ্ধে একটি প্রবন্ধ পর্যন্ত লিখেছিলেন, কিন্তু তা সত্ত্বেও বিয়ে করতে হলো। দাদা খুব অল্প বয়সে 29 বছর বয়সে মারা যান, তার স্ত্রী ও 2 মেয়েকে রেখে। আমার পরম পূজনীয়া মাতৃদেবী ব্রাহ্ম সমাজের সংবাদ পাওয়া অবধি আমাদের লইয়া ব্রাহ্ম সমাজে আসিবার জন্য ব্যাকুল হইয়াছিলেন। কয়েকজন ব্রাহ্ম বন্ধুর সাহায্যে ও ব্রাহ্ম সমাজের তত্ত্ববোধিনী এবং আরো 2-1খানি পত্রিকা পড়ে মাতৃদেবীর হৃদয়ে ব্রাহ্ম সমাজের দিকে আকৃষ্ট হইয়াছিল। তদ্ব্যতীত পিতৃদেবের আদেশ ছিল কন্যাদিগকে লেখাপড়া শিখাইয়া বয়স্কা করিয়া সৎ পাত্রস্থ করা। পিতৃদেবের আদেশ পালন করা হিন্দু সমাজে থাকিলে তাহার পক্ষে অসম্ভব হইত। দাদাকে অতি বাল্যে আমার কাকারা জোর করিয়া বিবাহ দেওয়ায় আমার মাতৃদেবী আরো ভীত হইয়াছিলেন, পাছে তাহারা আমাদেরও কোনো শপথ গৃহে শৈশবেই বিবাহ দিতে বাধ্য করেন। আমরা কুলীন কন্যা ছিলাম, অতএব যাহার সহিতই বিবাহ হোক না কেন তাহার পূর্বে একটি বংশজ কন্যা স্ত্রী থাকিবেই। সুদক্ষিণার মার পৌত্তলিকতায় বিশ্বাস ছিল না, সেই কারণে তিনি সংকল্প করলেন যে তার ছেলেমেয়েকে নিয়ে তিনি ব্রাহ্ম সমাজে চলে যাবেন। ইতিমধ্যে তাদের বাড়িতে রাজমোহন সেন বলে যে ডাক্তার ডিসপেন্সারি খুলেছিলেন, তিনি তার পরিবারকে নিয়ে ব্রাহ্ম সমাজে চলে গিয়েছিলেন। তো মা সেই সময় শরীর ভালো ছিল না, সবাই পরামর্শ দিল যে কলকাতায় গিয়ে গঙ্গা স্নান করো, শরীর ভালো হয়ে যাবে। এই সুযোগে তারা মানে সুবর্ণ সুযোগ কলকাতায় আসার। তো তার হাতে তখন টাকা পয়সা কিছু ছিল না, যদিও সুদক্ষিণার বাবা অনেক টাকা রেখে গিয়েছিলেন। দাদা শ্বশুরবাড়ি সেসব টাকা সব শ্বশুরবাড়িতে কাকাদের কাছে ছিল। তো দাদা যখন চাইতে এলেন তারা টাকা দিলেন না। তখন সুদক্ষিণার মা নিত্যকালী তার নিজের গয়না বিক্রি করে কলকাতায় যাবার টাকা জোগাড় করলেন। আর সুদক্ষিণা লিখছেন যে তিনি 3টি অপগণ্ড শিশুকে নিয়ে কলকাতায় যাত্রা করিলেন। সুদক্ষিণা ব্রাহ্মদের সুখ্যাতি করে লিখছেন, তৎকালে সকলেই আপন পিতামাতা ভ্রাতা ভগিনীদের ত্যাগ করিয়া সত্য ধর্মের আকর্ষণে ব্রাহ্ম সমাজের আশ্রয় লইয়াছিলেন। পারিবারিক জীবনের সুখ স্বচ্ছন্দতার অভাব তাহাদের অত্যন্ত ছিল। এই জন্য সেই সময় একজন ব্রাহ্ম অপর ব্রাহ্ম ব্রাহ্মিকাদের আপন সহদরার ন্যায় দেখিতেন। প্রত্যেকেই অপরের স্নেহ ভালোবাসা এবং ভক্তি পাইবার নিমিত্ত লালায়িত থাকিতেন। বিশেষত ব্রাহ্মরা সকলেই এক ঈশ্বরের পুত্রকন্যা, ভাই ভগিনীদের পর ভাবিলে চলিত না। নবকান্ত চট্টোপাধ্যায় ওদের নিয়ে বউবাজারে একটি বাড়িতে আসেন। আর কলকাতায় সুদক্ষিণা রাস্তায় ঘোড়ার গাড়ি দেখে খুব ভয় পান, কারণ এত বড় ঘোড়া উনি জীবনে দেখেননি। ওরা যখন বউবাজারে বাড়িতে এলেন তখন অনেক লোক ওদের অভ্যর্থনা করতে এসেছিলেন। আর সুদক্ষিণা ভাবলেন যে ওরা তো পদ্মাপাড়ের বাঙাল, তাই বোধহয়
উপহাস করতে সবাই এসেছে। ওরা যে বাড়িটিতে উঠলেন সেখানে আরো যারা ভাড়া করে ওখানে ছিলেন তাদের মধ্যে ছিলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, যিনি অবলা বান্ধব বলে পরিচিত, শিবনাথ শাস্ত্রী। আর ওনারা এসেছিলেন একটা রবিবার দিন। সেই দিন সন্ধেবেলা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে ওরা উপাসনা শুনতে গেলেন। সেখানে কেশবচন্দ্র সেনের উপাসনা করা দেখে সোনা দিদি, যিনি হিন্দু ছিলেন, তিনি বললেন যে কেশবচন্দ্র সেন মানুষ নয়, দেবতা। আর এই প্রার্থনা সভা নিয়ে লিখছেন, এই স্বর্গশোভা দর্শন করিয়া আমরা মুগ্ধ এবং কৃতার্থ হইয়া গেলাম। হে ঈশ্বর, সকল মাটির কল্পিত পুতুল দেবতাগুলি চুরমার করিয়া ভাঙিয়া চুরিয়া তোমার নিরাকার রূপে মুগ্ধ ও বিমোহিত করিতে এ তুমি কোথায় আনিলে? এই আনন্দ যে প্রাণে ধরে না। ব্রহ্মমন্দির হইতে যখন বাড়ি ফিরিলাম তখন যেন অন্য মানুষ হইয়া গিয়াছি, যেন নূতন জীবন লাভ করিলাম। এই বাড়িতে 2-3 দিন থাকার পর তারা মুসলমান পাড়ার এক ছাত্রাবাসের পাশে একটি বাড়িতে চলে গেলেন। আর প্রতি রবিবার তারা উপাসনায় যেতেন। আর যখন একদিন কেউ একজন, ছোট মেয়ে সুদক্ষিণা তো, বছর 12 বয়স, তখন কেউ জিজ্ঞেস করেছিলেন যে আজ উপাসনায় কি হলো, তো তিনি সেটা বলতে পারেননি। তারপর খুব লজ্জা পেয়েছিলেন। তারপর থেকে যখনই উপাসনায় যেতেন উনি অন্যদের কথোপকথন শুনে, কি আলোচনা হয়েছে সমস্ত শুনে টুনে সেটা মনে রাখতেন, যাতে কেউ জিজ্ঞেস করলে উনি সেগুলো বলে দিতে পারেন। এখন এই নতুন বাড়িতে যখন ওরা এলেন, সেই বাড়িতে বাড়ির পাশে যে মুসলমান ছাত্রাবাস ছিল সেখানে যে ছাত্ররা থাকতো, ওখানের রান্না একদম খেতে পারতো না। তো সেই জন্যে সুদক্ষিণার মা ও সোনা দিদি তাদের রান্না করে খাওয়াতেন। তো এই ছেলেগুলি তাদের রান্না খেয়ে খুব ভালোভাবে পাশ করে গিয়েছিলেন। এই ছাত্রদের মধ্যে একটি ছেলে ছিল অম্বিকাচরণ সেন বলে, পরবর্তীকালে তিনি সুদক্ষিণার স্বামী হন। এদিকে সুদক্ষিণাদের আসার খবর পেয়ে বেথুন স্কুলের এক মেম সাহেব এসে তাদের বললেন যে তারা যেন কেশব সেনের স্কুলে না গিয়ে এই স্কুলে আসেন। কিন্তু সুদক্ষিণার মা তা শুনলেন না। তাইতে ওরা সুদক্ষিণার মাকে ভর্তি করে নিলেন। মা সেখানে 3 দিন স্কুল করেছিলেন, তারপরে শরীর খারাপ বলে আর যাননি। কিন্তু এই 3 দিনের জন্য 3 টাকা বৃত্তি পেয়েছিলেন। এটা নিয়ে কিন্তু খুব হাসাহাসি হতো। ব্রাহ্ম মেয়েদের জন্য একটা স্কুল করার কথা ভাবা হলো, কিন্তু অর্থের অভাব। তার কারণ যারা ব্রাহ্ম সমাজে চলে এসেছিলেন সবাই তাদের পরিবারকে ছেড়ে চলে এসেছিলেন, অতএব কারোর কাছে টাকা পয়সা ছিল না। তখন রাখালচন্দ্র রায় বলে এক জমিদার তার বাড়িতে মেয়েদের স্কুল শুরু করলেন। সেখানে পড়াতে আসতেন দ্বারকানাথ গাঙ্গুলি, অম্বিকাচরণ সেনের মতন শিক্ষকরা। প্রথম যখন সুদক্ষিণা নিজের গ্রাম ছেড়ে কলকাতায় আসেন, কিছু সংস্কার তো ছিলই, কারণ ছোট থেকে হিন্দু সমাজেই বড় হয়েছেন। তো একদিন উনি জল খাবার যে কল, সেখানে দেখে ফেলেছিলেন যে মুরগি ধোয়া হচ্ছে, আর সেটা দেখে আর উনি জল খাওয়াই বন্ধ করে দিলেন। প্রথম যখন এসেছিলেন তখন ওদের বিক্রমপুরের বিধুদিকে উনি খুব মানতেন এবং
উনি যা করতেন তাই সুদক্ষিণা করতে চাইতেন। বিদুদি অর্থাৎ বিদুমুখী, যিনি আগেই আমরা তার কথা বলেছি যে তিনি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিলেন 1303-এর ঘর করবেন না বলে। তো এরকম একটা অনুষ্ঠানে বিদুদি গেছেন, সুদক্ষিণাও সেখানে আছেন। চাপকান পরা কিছু লোক এসে সবাইকে কি যেন দিচ্ছেন, আর সবাই যেন চামচে করে কি কি খাচ্ছে। তো বিদুদির কাছে যখন এসেছেন, তো বিদুদি সেটা খাননি। আর যেহেতু বিদুদি খাননি, সেই জন্যে সুদক্ষিণাও খাননি, কারণ উনি ভেবেছিলেন যে এটা হয়তো গোমাংস, কিন্তু আসলে সেটা ছিল আইসক্রিম। 6 মাস নাগাদ এরকম কলকাতায় থাকার পরে ওরা আবার ঢাকা চলে গেলেন, কারণ কলকাতার থেকে ঢাকায় থাকা একটু সস্তা ছিল। আর ঢাকাতে একটা অ্যাডাল্ট ফিমেল স্কুল, সেখানে সুদক্ষিণারা ভর্তি হলেন। সেখানে বিবাহিতা ও কুমারী মেয়েরা দুরকম মহিলারাই পড়তে আসতেন। এই স্কুলে যাওয়া নিয়ে সুদক্ষিণা বলছেন যে সকালবেলা তাদের সেখানে রান্নাবান্না করে যেতে হতো, কিন্তু এক একদিন এত তারা থাকতো যে তারা আর খাবার সময় পেতেন না। স্কুলের নিয়ম ছিল গাড়ি পৌঁছলে ঝি অথবা স্কুলের দায় একবার মাত্র ছাত্রীদিগকে ডাকিবে, অবিলম্বে ছাত্রীদিগকে আসিয়া গাড়িতে উঠিতে হইবে। আমরা পুস্তকগুলি বগলে করিয়াই আহারে বসিতাম এবং গ্লাসের পানীয় জলেই হাত ধুইয়া গাড়িতে উঠিতাম। বড়ই চমৎকার করিয়া স্কুলের দাই আমাকে ডাকনা বলিয়া ডাকিত। স্কুলে যাইয়া ক্লাসে বসিতাম। কিছুক্ষণ পাঠের পরই আমাদের মুখগুলি শুকাইয়া যাইত। স্নেহশীল ভক্তিভাজন শিক্ষক মহাশয় বিহারীলাল সেন তখন বুঝিতে পারিতেন যে আমাদের আহার হয় নাই। তিনি তৎক্ষণাৎ বাজার হইতে জলখাবার আনাইয়া আমাদের অন্য ঘরে যাইয়া জলপান করিয়া আসিতে বলিতেন। জলযোগের পরে পুনরায় আসিয়া পড়তে বসিতাম। একবার স্কুল পরিদর্শন করতে এসে সুদক্ষিণাকে একটি অঙ্কের প্রশ্ন করা হয়েছিল, তো তিনি তার সঠিক উত্তর দেওয়াতে শিক্ষকরা খুব খুশি হয়েছিলেন। এখানে সুদক্ষিণা মনের দুঃখ ব্যক্ত করেছেন। তিনি লিখছেন যে তার ছোট থেকে খুব পড়াশোনা শেখার ইচ্ছে ছিল, কিন্তু নানান কারণে শেষ অবধি তার সে মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। ঢাকায় থাকাকালীন সুদক্ষিণার একবার খুব শরীর খারাপ হয়, তো তখন তার মা নিত্যকালী তাকে নিয়ে তার গ্রামে তার বাড়িতে ফিরে যান, যে পরিবারকে ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। তার কারণ হচ্ছে সুদক্ষিণাকে ছোট থেকে যে কবিরাজ দেখাশোনা করতেন তাকে দিয়ে সুদক্ষিণার চিকিৎসা করাবেন। আমার আরোগ্য হওয়ার পরেই মাতুলালয়ের সকলে মাতৃদেবীকে ধরিয়া বসিলেন, আর ব্রাহ্ম সমাজে ফিরিয়া যাইয়া কাজ নাই, প্রায়শ্চিত্ত করিয়া পুনরায় হিন্দু সমাজভুক্ত হও। কিন্তু মাতৃদেবী তাহার সংকল্প হইতে টলিলেন না। মাতুল কালীচরণ চট্টোপাধ্যায়ের সহিত মাতৃদেবী পরামর্শ করিলেন যে মেয়েদের অন্য জাতিতে বিবাহ দিতে হইবে, তাহা হইলে ইহারা আর হিন্দু সমাজভুক্ত হইতে অনুরোধ করিবেন না। কার্যত তাহাই হইল। ইহার পর আমার বৈদ্য জাতিতে বিবাহ দিয়া মাতৃদেবী তাহার পিত্রালয় গিয়াছিলেন। তখন তাহারা বুঝিতে পারিলেন যে হিন্দু সমাজে ইহাদের পুনরায় ফিরাইয়া আনিবার চেষ্টা বৃথা। ইহাতে তাহারা প্রাণে কিরূপ আঘাত পাইয়াছিলেন তাহা বুঝানো শক্ত। ব্রাহ্মণের কন্যার বৈদ্য ও কায়স্থকুলে বিবাহ তাহারা কিরূপে সইবেন? সুদক্ষিণা আবার কলকাতায় আসেন পড়াশুনো করতে। 1873 সালে কেশবচন্দ্র সেনের ভারত আশ্রমে থাকতে আসেন। সেইখানে ইন্ডিয়ান মিরর পত্রিকাটি ছাপা হতো। ওই বাড়িরই একটি ঘরে ওদের স্কুলটা হতো। সেখানে
কেশব সেন আসতেন উপাসনা করাতে। কিছুদিন পরে এখানে লোক সংখ্যা বেড়ে যাওয়ার ফলে তারা অন্য একটি বাড়িতে উঠে যান। সেখানে কেশব সেনও তার পরিবারকে নিয়ে থাকতে আসেন। আর সুদক্ষিণার কেশব সেনের মেয়েদের সঙ্গে খুব ভাব হয়ে যায়, তারা তার নিজের বোনের মতন। একবার গভর্নর হাউসে একটি গার্ডেন পার্টিতে পাঁচটি মেয়েকে কেশব সেন চয়ন করেন যে তারা ওই পার্টিতে যাবে। তো সুদক্ষিণা সেটা লিখছেন, বাল্যকাল হইতেই আমরা স্বাধীন প্রকৃতির বালিকা ছিলাম। কোনো প্রকাশ্য স্থানে যাইতে সংকোচের ভাব আসিত না, পর্দাতে কখনো থাকি নাই। এই পার্টিতে সুদক্ষিণা এক মেম সাহেবকে পাথরের মূর্তি ভেবেছিলেন। সুদক্ষিণা এখানে রান্না করছেন। একদিন করতে করতে ভাবছেন যে তো বাঙালদের রান্না, এরা খেয়ে নিশ্চয়ই খুব উপহাস করবেন, অথচ খাবার পরে সবাই খুব প্রশংসা করেছিল সেই রান্নার। উনি বলছেন যে এই ভারত আশ্রমে থাকার সময় তিনি এত ধর্মপরায়ণ মানুষের সংস্পর্শে এসেছিলেন যে তিনি বলছেন সেটা যেন ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিলেন। এখানে আবার কিছুদিন থাকার পর তারা সুদক্ষিণা সেন আবার ঢাকায় ফিরে আসেন। সেখানে তার মা ও দাদারা ছিল। তো সেখানে ওরা যেখানে ছিলেন সেখানে একটি মুসলমান পরিবারও ছিল যারা ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিল। তো সুদক্ষিণা তাদের মিয়া মামা ও মিয়া মামি বলে ডাকতো। উনি নিজের পড়ার কথা লিখেছেন, আমরা রান্না করিতে করিতে পড়া শিখিতাম। বইগুলি একটি পিঁড়ির উপর রাখিয়া ডাল কিংবা ভাত চড়াইয়া দিয়া পড়া করিতাম। মধ্যে মধ্যে বইয়ের পাতাগুলি খুলিয়া রাখিতাম। যে সময় বই হাতে লইয়া পড়িবার সুবিধে হইত না, অর্থাৎ হলুদ ইত্যাদি মাখাইতে হইত, সেই সময় খোলা পাতা দেখিয়া পড়া মুখস্থ করিতাম। সৌদামিনী দিদি যে দিবস রান্না করিতে যাইতেন, সেই দিন দেখিতাম তিনি রান্না করিতেছেন, আর তাহার স্বামী শ্রীযুক্ত কেদারনাথ রায় একখানি কাষ্ঠাসনের উপর উপবেশন করিয়া পুস্তক হাতে তাহাকে পড়াইতেছেন। ব্যাপারটি দেখিয়া আমরা খুবই হাসিতাম। সৌদামিনী দিদি শিশুপুত্র জ্ঞানেন্দ্রনাথকে লইয়াই স্কুলে যাইতেন। আরো দুই একজন তাহাদের শিশু সন্তানদের লইয়া স্কুলে আসিতেন, কারণ অত সময়ের জন্য বাড়িতে তাহাদের কাহারি কাছে রাখিয়া আসিবেন। সুদক্ষিণার যখন অম্বিকাচরণ সেনের সঙ্গে বিয়ে ঠিক হলো তখন তার খুব মন খারাপ হয়ে গেছিল, কারণ তার পড়াশুনো আর হবে না। গ্রীষ্মাবকাশে আমাদের বিবাহ হইবে স্থির হইল। আর 5 মাস মাত্র স্কুলে পড়িতে পারিব মনে হইলেই আমার বড় দুঃখ হইত। লেখাপড়া শিখিবার আকাঙ্ক্ষা আমার হৃদয়ে বড়ই প্রবল ছিল। একবার সংসারে প্রবেশ করিলে কি আর পড়াশুনো করা সম্ভবপর হইবে? তিনি বিয়ে করে যখন শ্বশুরবাড়ি আসেন তখন দলে দলে লোক তাকে ভিড় করে দেখতে আসেন। তিনি লিখছেন কারণটা, ব্রাহ্ম সমাজের মেয়ে না জানি কেমন, নূতন বধূ অবগুণ্ঠনে মুখ ঢাকিয়া থাকিবে, কেহ দেখিতে আসিলে মুখের কাপড় তুলিয়া কোনো আত্মীয় নববধূর মুখ দেখাইবেন, সেই সময় নববধূর চক্ষু বুঝিয়া থাকিবে, এই তো তাহারা জানে, কিন্তু এই ব্রাহ্মবধূর তো মুখ ঢাকা নাই, যে আসিতেছে সেই তাহার মুখ দেখিতে পাইতেছে। উপরন্তু বয়স্থা বধূ, ব্রাহ্মণ কন্যা, বৈদ্য বর, এই সকল কি তাহাদের নিকট কম আশ্চর্যের বিষয়? কৃষ্ণনগরে স্বামীর কর্মস্থলে এসে ওর অনেকের সঙ্গে হৃদ্যতা হয়। তার মধ্যে রামতনু লাহিড়ীর ভাইঝি, আশুতোষ চৌধুরীর দিদি প্রসন্নময়ী। বিয়ের 4 মাসের মধ্যে তার ছোট বোন বগলারও বিয়ে ঠিক হয় এবং খুব অনিচ্ছা সত্ত্বেও স্বামীকে ছেড়ে
তাকে সেই বিয়েতে আসতে হয়। আর বছর দুয়েক পরে যখন তার মেয়ে সরজু জন্মান, তাকে নিয়ে তিনি প্রথম তার মেয়েকে ও বগলাকে নিয়ে মামার বাড়ি এলেন, যে মামার বাড়ি ছেড়ে তারা চলে গিয়েছিলেন। মাতুলালয় শূন্য করিয়া তাহাদের প্রাণে গুরুতর আঘাত দিয়া কয়েক বৎসর পূর্বে আমরা ব্রাহ্ম সমাজে চলিয়া গিয়াছিলাম। এতদ্ব্যতীত আমাদের দুই ভগিনীরই অসবর্ণ বিবাহ হইয়াছে। বেলা দ্বীপ প্রহরে আমাদের নৌকো খালের ঘাটে লাগিল। আমাদের আগমন বার্তা পাইয়াই বাড়িতে ক্রন্দনের রোল উঠিল। দিবসে তাহারা আমাদিগকে বাড়িতে উঠাইতে সাহস পাইলেন না, অথচ তাহাদের স্নেহপ্রবণ প্রাণ আমাদিগকে বক্ষে ধরিবার জন্য আগ্রহে ব্যাকুল। সমাজ তাহাদিগকে অভিশাপ অঙ্গুলি তুলিয়া নিষেধ করিতেছিল। যা হোক, সন্ধ্যার সময় বাড়িতে উঠিয়া সকলের পদধূলি লইলাম। পরে যখন সুদক্ষিণা কৃষ্ণনগরে এলেন, তখন তিনি স্বামীকে খুব বিরক্ত করতেন, পড়াশোনা করতে চাইতেন, কিন্তু স্বামী কিছুতেই রাজি ছিলেন না। কিন্তু সেই সবদি রাজি হতে হলো ও ওর এক ছাত্রের কাছে সুদক্ষিণা পড়াশোনা করতে আরম্ভ করল। অম্বিকাচরণ সেন শিক্ষক ছিলেন, মাইনে অল্প, এদিকে পরিবারও বেড়েছে, আরেকটি ছেলে হয়েছে। তখন তিনি বিলেতে একটি বৃত্তির জন্য দরখাস্ত করলেন। বেশ কিছুদিন পরে সেটি মঞ্জুরও হয়ে যায় ও তিনি বিলেত চলে যান। বিলেতে থাকার সময় সুদক্ষিণার এই ছেলেটি অসুস্থ হয়ে মারা যায় এবং সুদক্ষিণা তাতে খুব মর্মাহত হয়েছিলেন, কারণ তার মনে হয়েছিল যে ছেলেটিকে তার বাবা দেখতেও পেলেন না। এরকম শোকের পরিবেশের মধ্যে একমাত্র সান্ত্বনা ছিল তার স্বামীর কাছ থেকে আসা চিঠিগুলি। একবার টেলিগ্রাম এসেছে স্বামী সেখানে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। তারপর স্বামী দেশে ফিরেছিলেন তখন তার মেয়ে তাকে চিনতে না পেরে বলেছিল যে বাবা নয়, সাহেব। সুদক্ষিণা বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে তার দেখা হওয়ার কথাবার্তার কথাও লিখেছেন। তিনি জিজ্ঞাসা করিলেন, সংবাদপত্রে পড়িয়াছি অম্বিকাচরণ সেন নামক একজন ভদ্রলোক লিসেস্টার কলেজে কৃষি পরীক্ষাতে প্রথম হইয়াছিল, ইনিই কি তাহার স্ত্রী? তখন আমি তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিলাম। তিনি প্রশ্ন করিলেন, আমার পা ছুঁইয়া কেন প্রণাম করিলে বলো তো, ব্রাহ্মণ বলিয়া কি? আমি তদুত্তরে বলিলাম, না, আপনার ঘরে যে তালপাতার পুঁথিগুলি দেখিতেছি, আমার দাদামশায়েরও অনুরূপ পুঁথি ছিল, তাহা মনে হওয়াতে আপনার পদধূলি গ্রহণ করিলাম। স্বামী অম্বিকাচরণ সেন স্ট্যাটিউটারি সিভিলিয়ান হয়েছিলেন, তাই তাকে কাজের জন্য আরা, বাক্সার এসব যেতে হয়েছিল, কিন্তু সুদক্ষিণারা সঙ্গে যাননি। এই সময় সুদক্ষিণার আরেকটি সন্তান হয় এবং সেও মারা যায়। দুই পুত্রকে হারিয়ে স্বামী স্ত্রী খুব শোকাতুর হয়ে গিয়েছিলেন। এরপর অম্বিকাচরণ সেন বর্ধমান চলে আসেন কাজের জন্য। কন্যা সরজুবালাকে তখন স্কুলে দেওয়া আবশ্যক। বর্ধমানে মিশনারি স্কুলে তাহাকে ভর্তি করাইয়া দিলাম। পিতার ইচ্ছা কন্যা বাল্যকাল হইতেই গান, বাজনা ইত্যাদি শিক্ষা করে। ইংরেজিতে পিয়ানো বাদন শিক্ষা দেবার তাহার একান্ত ইচ্ছা ছিল। আমি দেখিলাম ইংরেজি বাজনার নোটগুলি ভয়ানক শক্ত, শিক্ষা করা কষ্টসাধ্য হইবে। শীঘ্র শিখিতে না পারিলে শিক্ষয়িত্রী হয়তো বা শাস্তিও দিবেন। স্থির করিলাম ওইগুলি নিজে শিখিয়া কন্যাকে শিখাইব, তা হইলে তাহার কোনো অসুবিধাই হইবে না। কার্যত তাহাই হইল। মিস মালভানি নামক একজন মিশনারি মেম সাহেবকে আমার বাজনা শিখাইবার জন্য নিযুক্ত করিলাম। এর কিছু পরে সুদক্ষিণারা কলকাতায় চলে আসেন, আর কলকাতায় আসার পর তার মেয়ে বেথুন স্কুলে ভর্তি হয়, আর
মিউজিক ক্লাসও তার আরম্ভ হয়। তারপর আবার যখন অম্বিকাচরণ ঢাকা বদলি হয়ে গেলেন, সুদক্ষিণারা আর তখন যাননি, কারণ তখন মেয়ে বেথুন স্কুলে পড়াশুনো করছে। আর সেই সময় সুদক্ষিণা নিজেও মিস নীলের স্কুলে ভর্তি হলেন। অনেকদিন পরে পড়াশুনো আরম্ভ করেছেন, খুব পড়াশুনো করতেন, বাড়িতেও খুব চেষ্টা চালাতেন যাতে ভালো করে তিনি পড়তে পারেন। কিন্তু স্কুলে মেয়েরা তাকে বিবাহিতা এবং মেয়েও আছে এইসব বলে কথা বলতো। কিন্তু এই স্কুলেও তার বেশি দিন পড়া হলো না। তাকে আবার স্বামীর কাছ থেকে চিঠি এলো বলে তাকে ঢাকা চলে যেতে হলো। তবে ঢাকার পরে আবার কটক, আর কটকে সেই সময় ওনার স্বামী অম্বিকা জয়েন্ট ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। সেই সময় রেলপথ হয়নি বলে সমুদ্র পথে যেতে হতো। তো খুব ইচ্ছে ছিল সুদক্ষিণার যে সমুদ্র পথে যাবেন, কিন্তু স্বামী বললেন যে ক্যানাল দিয়ে আসতে। তখন তারা ক্যানাল দিয়ে গেলেন, যদিও এটা তার কাছে নতুন জিনিসই ছিল। আর তিনি কখনো ক্যানাল দেখেননি এবং পাহাড়ও দেখেননি কখনো। কটক থেকে আবার পুরী বদলি হলো। তো পুরীর মন্দিরে তারা ঢুকতে পারেননি, অহিন্দু, তাই তারা বাইরে থেকেই দেখেছেন। আর এরপর অম্বিকা সেন জজ হয়ে যান, আর তারপর 5 বছর পর তারা কলকাতা পাড়ি দিলেন সমুদ্রপথে জাহাজে করে। এরপর তার স্বামী বিভিন্ন জায়গায় কর্মরত থেকেছেন, বদলি বদলি হয়ে বিভিন্ন জায়গায়। এরপরে তার শরীরও খারাপ হয়ে যায়, আর তিনি ঠিক করলেন যে আর তিনি কাজ করবেন না, তিনি অবসর গ্রহণ করবেন। এইবার একবার হয়েছে কি, সুদক্ষিণা স্বামীকে না জানিয়ে নিজে রাজশাহী চলে এসেছিলেন, এবং তারপর দেখলেন পুরো শহর জেনে গেছে যে জজ সাহেবের বউ গরুর গাড়ি করে নাকি এসেছে। খুব কষ্ট করে এসেছিলেন, সেটা সবাই শহর শুদ্ধ লোক বলা বলি করছে। রিটায়ার করার পর যখন কলকাতায় চলে আসেন, তারপর তার শরীর যখন ভালো হচ্ছিল না, তখন ডাক্তারের পরামর্শে তারা অনেক জায়গায় বেড়াতে, আলমোড়া, দার্জিলিং, ওয়ালটের, বিভিন্ন জায়গায় ঘোরেন, কিন্তু তার শরীর সারে না। তারপর কলকাতাতে এসে বিধান রায়ের তার দেখাশোনা করতেন, কারণ ডাক্তার বিধানচন্দ্র রায় তার খুব স্নেহভাজন ছিলেন। আর সুদক্ষিণা লিখছেন যে যেদিন তার স্বামী মারা যান, তিনি সারাক্ষণ তার শিয়রে বসেছিলেন, কিন্তু তিনি বুঝতেও পারেননি যে স্বামী মারা গেছেন। আমি চেতনা হারাইলাম, বিধান তখন বাড়ি ফিরিয়াছেন। তিনি আমার গাত্রে ইঞ্জেকশন বিদ্ধ করিলেন। বুঝি চেতনা না ফিরিলেই ভালো হইত। বিধানকে দেখিয়া আমি গগনভেদী চিৎকার করিতে লাগিলাম। স্নেহের বিধান যে পুত্রবৎ যত্নে তাহার সেবা করিয়াছেন, আমি সমস্ত পৃথিবী অন্ধকার দেখিতে লাগিলাম। আমার সুখ দুঃখ তাহার সহিত প্রস্থান করিল। জীবন স্মৃতির শেষ পরিচ্ছেদে তিনি লিখছেন, কালের প্রবাহে ভাসিতে ভাসিতে কোথায় আসিনু হায়, সীমা অন্তরেখা নাহি যায় দেখা, সিন্ধুতে বিন্দু মিলায়। মাঝে মাঝে ভাবি কোথায় জন্মগ্রহণ করিয়াছিলাম, কালের প্রবাহে ভাসিতে ভাসিতে কোথায় আসিয়া পড়িয়াছি, আরো কত দূরে যাইতে হইবে। সুদক্ষিণা সেন জীবন স্মৃতি নামটি রেখেছিলেন সম্ভবত রবীন্দ্রনাথের জীবন স্মৃতির থেকে অনুপ্রাণিত হয়ে, যদিও তার জীবন স্মৃতি কিছুটা ব্যতিক্রমী এই কারণে যে তিনি ব্রাহ্ম সমাজের অনেক কিছু লিখেছেন, যা এর পূর্বে
আমরা কারোর লেখাতে পাইনি। সেখানকার কিরকম পুরুষরা কিরম ছিলেন, মহিলারা কি করতেন, এরকম যাবতীয় তথ্য আমরা দেখতে পাই। কিন্তু তার লেখাতে শুধুমাত্র ইতিবাচক দিকটা নিয়ে তিনি লিখেছেন। কারণ ব্রাহ্ম সমাজে কিছু অভ্যন্তরীণ কিছু বিরোধ, কিছু বিবাদ ছিল, যেগুলোর কথা তিনি উল্লেখ করেননি। তিনি শুধু ব্রাহ্ম ধর্মের হিন্দু সমাজের ওপর কি প্রভাব পড়েছে এবং তার দ্বারা কিভাবে সমাজে একটা পরিবর্তন এসেছিল, তিনি তার কথাই লিখেছেন। তিনি শুধু তার পরিবারের কথা লেখেননি, আরো অনেক ব্রাহ্ম পরিবারের কথাও তিনি লিখেছেন। হিন্দু ধর্মের যে সমস্ত সেই সময় যে প্রথাগুলি নারীর জীবন বিশেষ করে বিষময় করে তুলছিল, যেমন বাল্যবিবাহ, কৌলিন্য প্রথা, অবরোধ প্রথা, জাতপাত নিয়ে নানান অবিচার, তিনি তার জীবনে সবকিছুই দেখেছিলেন। বিধবাদের উপরে এই ধর্মের নামে যে কি অসম্ভব নির্মম অত্যাচার হতো, তাও দেখেছিলেন। যদিও তিনি তার পরিবার ছাড়া অন্য পরিবারের কথা লিখেছেন, তবু এটি ব্রাহ্ম সমাজের ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দলিল। সুদক্ষিণা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের কথা লিখেছেন। কেশব সেনের ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। আর রমেশ মজুমদার বলছেন যে তিনি যে সময়টা এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ করেন, সেই সময় কিন্তু ভারতবর্ষ একটি সমগ্র একটি দেশ, এটার কোনো ধারণা ছিল না। কিন্তু তখন কিছু বাংলার রাজনীতিক নেতারা তারা ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি করে। তো রমেশচন্দ্র মজুমদারের ধারণা যে কেশব সেন হয়তো তার থেকে অনুপ্রাণিত হয়ে নামটা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ দেন। যে শুধু ব্রাহ্ম সমাজ শুধু বাংলার মধ্যে না, বাংলার বাইরেও তার প্রচার করা দরকার, এবং তিনি নিজে বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের ও ভারতবর্ষের বাইরেও তার প্রচার করেছিলেন। সুদক্ষিণা সেনের জীবিতকালে কয়েকটি ঐতিহাসিক ঘটনা ঘটে। ঘটনা অর্থ কয়েকটি হিন্দু সমাজে কয়েকটি প্রথাকে কেন্দ্র করে আইন পাশ হয়, উনি কিন্তু তার উল্লেখ করেননি। যেমন বাল্যবিবাহ। 1891 সালে সহবাস সম্মতি নিয়ে একটি আইন পাশ হয়। তার কারণ 1889 সালে হরি মাইতি বলে একজন তার বালিকা পত্নীকে বলপূর্বক সহবাস করায় তিনি মারা যান, এবং তার ফলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন হয়েছিল। আর তারপরে এই আইন পাশ হয়, যেখানে বলা হয় যে 12 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হবে না। আরেকটি আইন পাশ হয়েছিল বিধবা বিবাহকে কেন্দ্র করে। 1856 সালে বিধবা বিবাহ আইন করে পাশ করা হয়, কিন্তু এই আইনগুলির কোনো উল্লেখ আমরা তার লেখায় পাই না। সম্ভবত তিনি জানতেন নিশ্চয়ই, কারণ তিনি কলকাতায় ছিলেন, পড়াশুনো করেছেন। কিন্তু যেহেতু আমার মনে হয় তিনি জীবন স্মৃতি নামে তার জীবনীর কথাই বলতে চেয়েছিলেন, এবং বিশেষ করে ব্রাহ্মণ সমাজের কথা লিখতে চেয়েছিলেন, সেই জন্য হয়তো এগুলি উল্লেখ করেন। 19 শতকের মহিলাদের আত্মজীবনীর এই সিরিজ আপনাদের কেমন লাগছে তা যদি আমাদের জানান, ভালো লাগবে। এদের অনেকেরই নাম হয়তো আপনারা জানেন, আবার
কারো নাম হয়তো শোনেনি। তারা কেউ বা লিখেছেন নিজেরা, আর কেউ বা বলেছেন। তাদের এই আত্মজীবনীতে শুধু যে আমরা তাদের সুখ দুঃখের কথা জানতে পারি তা নয়, তখনকার সামাজিক ইতিহাসটাও আমরা সেখানে খুঁজে পাই। আপনারা যারা নতুন দেখছেন, আগের পর্বগুলি দেখেননি, তাদের জন্য লিংক ওপরে দেয়া হলো, আপনারা দেখবেন, আমাদের মতামত জানাবেন। ভালো থাকবেন।